শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আমরা আলোচনার শুরুতেই অ্যাসাইনমেন্টটি দেখে আসি। অ্যাসাইনমেন্টে প্রশ্ন ছিল, উদ্দীপক ছিল, তুমি 20 মিটার পার সেকেন্ড বেগে একদম খাড়া ভাবে একটি 400 গ্রাম ভরের ক্রিকেট বল উপরের দিকে ছুঁড়ে মারলে। ক, বলটির বেগ বনাম সময়ের গ্রাফ আঁকো। খ, গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ কত। গ, ওই বিন্দুতে ত্বরণ কত। এবং সবশেষে ঘতে ছিল, ওইখানে ক্রিকেট বলটির উপর ক্রিয়ারত বল কত। এর সাথে জুড়ে আরেকটি উদ্দীপক তৈরি করা হয়েছে। সেখানে চিত্র অনুযায়ী ফিগার 1-এ 1.5 কেজি ভরের একটি টেবিলের উপর স্থির অবস্থায় আছে একটা বস্তু। 2 কেজি ভরের আরেকটি ভর একটি অসম্প্রসারণশীল সুতা দিয়ে ঝুলানো হলো। টেবিল ও 1.5 কেজি ভরের মাঝে ঘর্ষণ গুণাঙ্ক 0.2। তোমাকে এখানে বের করতে বলছে 1 নম্বরে বর্দয়ের ত্বরণ কত। সুতাটি অসম্প্রসারণশীল না হলে তোমার উত্তরের কি পরিবর্তন হতো। 2, সুতার টান কত। 3, 2 কেজি ভরের সরণ বনাম সময়ের গ্রাফ আঁকো। এটা হলো তোমাদের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের সরণ সময়, বেগ সময়ের লেখ কিভাবে আঁকা যায় সেই দক্ষতা অর্জন করা যাবে। পড়ন্ত বস্তুর সূত্রগুলো ব্যাখ্যা করা যাবে। কিভাবে পড়ন্ত বস্তুর সূত্রগুলো ব্যাখ্যা করতে পারবো আমরা। আর আমরা বলের প্রাথমিক ধারণা অর্জন করব। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্টের কাজ শুরু করার আগে আমাদেরকে পুরো দৃশ্যকল্পটি একটু বুঝে নিতে হবে। আমরা আমাদের যে দৃশ্যকল্প দেওয়া আছে তা একটু বোঝার চেষ্টা করি। এখানে আমাদের এই চিত্রে আমরা একটা বল এই বিন্দুতে আছে, সেটাকে খাড়া উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে সেটা উপরের দিকে উঠতে থাকবে অভিকর্ষ বলের বিরুদ্ধে। বস্তুটি যতই উপরের দিকে উঠতে থাকবে ততই তার বেগ কমতে থাকবে এবং বেগ কমতে কমতে এক পর্যায়ে তার বেগ শূন্য হয়ে যাবে। বি বিন্দুতে ধরো সেই বেগটা শূন্য হলো, সেখান থেকে আবার বস্তুটা নিচের দিকে খাড়া নিচের দিকে পড়তে থাকবে। আমরা একটু লক্ষ্য করি। আমরা দেখতেছি যে বস্তুটা উপরের দিকে উঠলো, আবার নিচে নেমে গেল অভিকর্ষ বলের বিরুদ্ধে। আবার আমরা দেখি, আমরা 20 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটাকে নিক্ষেপ করলাম, সেটা উপরে উঠে বেগ শূন্য হওয়ার পরে আবার সেটা নিচে নেমে গেল। তাহলে এখানের মধ্যে আমাদের দুটো অংশ। প্রথমত হলো বস্তুটি অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে উঠবে এবং এক পর্যায়ে বেগ শূন্য হয়ে যাওয়ার পরে দ্বিতীয়ত বস্তুটি আবার অভিকর্ষ বলের প্রভাবে নিচে নামবে। আমরা এই বিষয়গুলো একটু লক্ষ্য করি। প্রথমে আমরা উঠার সময়টা লক্ষ্য করি। বস্তুটা অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে উঠলো, উঠে আস্তে আস্তে বেগ কমতে কমতে এক পর্যায়ে তার বেগ শূন্য হয়ে গেল। বি বিন্দুতে বেগ শূন্য হয়ে গেল। আমরা আরেকবার একটু দেখি,
20 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং বি বিন্দুতে তার বেগ 0 হয়ে গেল। এই অংশটাকে আমরা লেখচিত্রে কিভাবে উপস্থাপন করতে পারি? এখানে পাশাপাশি আমরা দুটো চিত্র দিয়েছি। আমাদের প্রথম চিত্রটায় বস্তুটা গতিপথ দেখানো হয়েছে এবং দ্বিতীয় চিত্রটায় সময়ের সাথে এর বেগের কি পরিবর্তন তা দেখানো হয়েছে। আমরা একটু অ্যানিমেশনে লক্ষ্য করি। বস্তুটা উঠতেছে এই যে, আর বেগ কমতেছে। এখানের মধ্যে বি বিন্দু লেখচিত্রে ডি বিন্দু উপস্থাপন করতেছে, আর এ বিন্দু লেখচিত্রে সি বিন্দু উপস্থাপন করতেছে। আমরা আরেকবার দেখি। এ বিন্দুতে 20 মিটার/সেকেন্ড বেগে বস্তুকে নিক্ষেপ করলাম। সি বিন্দুতে সেই বেগটা 20 মিটার/সেকেন্ড। বস্তুটা যখন উপরে উঠতেছে তখন আস্তে আস্তে তার বেগ কমতেছে এবং বি বিন্দুতে গেলে যখন একদম বেগ 0 হয়ে যাচ্ছে, সেটা হলো আমাদের এখানের মধ্যে ডি বিন্দু। এবার আমরা নামার দিকটা একটু দেখি। বস্তুটা বি বিন্দুতে উঠার পর যখন তার বেগ 0 হয়ে যায়, তখন সে অভিকর্ষ বলের প্রভাবে নিচে নামতে থাকে। আমরা লক্ষ্য করি এই যে বস্তুটা নিচে নামলো। আবার আমরা লক্ষ্য করি বস্তুটা বি বিন্দুতে 0 বেগ আছে। সে যখন নিচে নামবে তখন আস্তে আস্তে তার বেগ বৃদ্ধি পাবে এবং পেতে পেতে এক সময় আবার পূর্বের বেগের সমান হবে। এই অংশটাকে লেখচিত্রে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি? পাশাপাশি আগের মতোই এখানে বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতা উঠলো, উঠার পরে বেগ 0 হয়ে গেল, তখন অভিকর্ষ প্রভাবে সে নিচে নামতে থাকবে এবং আবার তার বেগ 20 মিটার/সেকেন্ড হবে। এইখানের বস্তুর গতিপথের বি বিন্দু, এখানের লেখচিত্রে ডি বিন্দু, এবং নামার সময় বস্তুর গতিপথের এই বিন্দুটা লেখচিত্রের ই বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটু আবার লক্ষ্য করি। এই যে বস্তুর বেগ আস্তে আস্তে বাড়তে থাকলো, এখানের মধ্যে লেখচিত্র বস্তুর বেগ বাড়তে থাকলো। আমরা আবার দেখি, সর্বোচ্চ বিন্দু থেকে বস্তুটা যখন নামে তখন তার বেগ আস্তে আস্তে বৃদ্ধি পায়। আবার লক্ষ্য করি লেখচিত্র এবং বস্তুর গতিপথ একই সাথে আমরা দেখি। এই হলো ঘটনা। এখন আমরা এই অবস্থাটা আলাদা আলাদাভাবে দেখলাম। এবার আমরা এটাকে একসাথে দেখব। আমরা একসাথে একটু লক্ষ্য করি। বস্তু উপরে উঠতেছে এবং নামতেছে। লেখচিত্রে আমরা সেটাই দেখলাম, বস্তু উপরে উঠতেছে এবং নামতেছে। আমরা আবার লক্ষ্য করি, আমরা বস্তু প্রথমে উঠবে, পরে নামবে। আমরা আবার লক্ষ্য করি, প্রথমে এখানের মধ্যে সিডি রেখাটা হলো উঠার সময়ের গতিপথ নির্দেশ করে এবং ডি রেখাটা নামার সময়ের গতিপথ নির্দেশ করে। আমরা আবার একটু দেখি। এই হলো এই উঠতেছে এবং নামতেছে। যাই হোক, এই হলো আমাদের মূল বিষয়। এখন আমরা একে গাণিতিকভাবে উপস্থাপন করতে হবে। আর ওই একসাথে যখন উঠা এবং নামার লেখচিত্রটা আঁকবো তখন এরকম একটা লেখা হবে। এখন আসো যে আমরা প্রশ্নের উত্তরে এই বিষয়টাকে কিভাবে আমরা উপস্থাপন করব। আমরা সরাসরি এবার উত্তরে চলে যাই। ক, বলটির বেগ বনাম সময়ের গ্রাফ আঁকো আমাদের প্রশ্ন ছিল। আমরা শুরু করব এভাবে। উদ্দীপকের ক্রিকেট বলটিকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে নিক্ষেপণের মুহূর্তে এর বেগ সর্বোচ্চ থাকে। আলোচ্য ক্ষেত্রে আমাদের এই বেগ হলো 20 মিটার/সেকেন্ড। এই বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে উপরের দিকে উঠে অভিকর্ষ বলের বিরুদ্ধে, যার ফলে কি হচ্ছে, সময়ের বাড়ার সাথে সাথে
বস্তুর বেগ কমতে থাকে এবং বস্তুটির বেগ কমতে কমতে এক পর্যায়ে যখন শূন্য হয়ে যাবে তখন বস্তুটি আর উপরে না উঠে বস্তুটি নিচে নামতে শুরু করবে। বস্তুটির যে উচ্চতায় বেগ শূন্য হয় তাকে নিক্ষিপ্ত বস্তুর উচ্চতা বলে। তাহলে আমরা দেখলাম, এবার আমরা ধরি বস্তুটি সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় টি। আমরা নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ থেকে জানি যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় টি ইকুয়াল টু v0 sin θ0/g। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। এখানের মধ্যে এই সমীকরণটা হলো যে কোনো কোণে নিক্ষেপ করলে বস্তুর সর্বোচ্চ উচ্চতা উঠতে প্রয়োজনীয় সময়ের সমীকরণ। আমাদের আলোচ্য ক্ষেত্রে বস্তুটাকে আমরা কেবলমাত্র খাড়া উপরের দিকে নিক্ষেপ করেছি, তাহলে এখানের মধ্যে এই সমীকরণের যে মানগুলো আছে সেগুলো হলো নিক্ষেপণ বেগ v0 ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড, নিক্ষেপণ কোণ θ0 ইকুয়াল টু 90 ডিগ্রি এবং অভিকর্ষীয় ত্বরণ g ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে নিক্ষেপণ বেগ θ0 90 ডিগ্রি। সাধারণত বস্তুর বেগ x অক্ষের সাথে নিক্ষেপণ বেগ x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হলো নিক্ষেপণ কোণ। এখানে বস্তুকে নিক্ষেপ করা হয়েছে খাড়া উপরের দিকে অর্থাৎ y অক্ষ বরাবর, তাহলে x অক্ষ এবং y অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সেজন্যই নিক্ষেপণ কোণ এখানে 90 ডিগ্রি। আমরা 1 নং সমীকরণে এই মানগুলো বসালে পরে আমরা পাবো টি এর মান 2.04 সেকেন্ড, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা উঠতে বস্তুর সময় লাগে 2.04 সেকেন্ড। এরপর বলটি খাড়া উপরের দিকে নিক্ষেপ করায় সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর যখন তার মোট বেগ শূন্য হয়ে যায়, এখানের মধ্যে বলে রাখা ভালো যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক বেগ সর্বদা শূন্য থাকে, এই জন্যই বেগ শূন্য হয়। যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা না হতো, তাহলে যদি তির্যকভাবে নিক্ষেপ করা হতো তাহলে কেবলমাত্র উলম্ব বেগ শূন্য হতো, অনুভূমিক বেগ থাকতো এবং অনুভূমিক বেগের কারণে বস্তুটা বক্রপথ তথা প্যারাবোলা আকারে ভূমিতে পতিত হতো। কিন্তু আমাদের আলোচ্য উদ্দীপকে বস্তুটিকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, সেজন্য বস্তুর সর্বোচ্চ বিন্দুতে মোট বেগ শূন্য। বস্তুটি ওই শূন্য অবস্থা সর্বোচ্চ উচ্চতা থেকে তখন অভিকর্ষীয় বলের আকর্ষণে আবার খাড়া নিচের দিকে পড়তে থাকবে। সময় যত বাড়বে অভিকর্ষীয় বলের অভিমুখে বস্তুর বেগও তত বৃদ্ধি পাবে। বস্তুটি ভূমিকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর বেগ সর্বাধিক হবে। কোনো বস্তুকে যে বেগে নিক্ষেপ করা হয়, নিক্ষিপ্ত বস্তুর নিয়ম হলো ঠিক সেই একই বেগে বস্তুটি ভূমিকে স্পর্শ করে। আবার বস্তুটি সর্বাধিক উচ্চতা উঠতে যে সময় লাগে, সর্বাধিক উচ্চতা থেকে ভূমিতে ফিরে আসতেও ঠিক একই সময় লাগে। তাহলে আমরা এই আলোচনার থেকে আমরা যা পেলাম সেটা হলো নিক্ষেপণের মুহূর্তে বস্তুর বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, সর্বাধিক উচ্চতায় বস্তুটির বেগ হয়ে গেল 0 মিটার পার সেকেন্ড এবং বস্তুটি যখন ভূমিকে স্পর্শ করে ঠিক ওই মুহূর্তে তার বেগ হলো আবার 20 মিটার পার সেকেন্ড। আমরা যখন বস্তুটিকে শূন্যে নিক্ষেপ করি তখন থেকে সময় গণনা শুরু করা হয়, তাহলে ওই সময়টা হলো প্রারম্ভিক সময় তথা 0। বস্তুটা যখন সর্বাধিক উচ্চতা উঠে তখন সময় নিল সে 2.04 সেকেন্ড এবং আবার ওইখান থেকে বস্তুটা যখন ভূমিতে ফিরে আসে তখন সময় নিল আরও 2.04 সেকেন্ড। তাহলে বস্তুটা মোট শূন্যে থাকলো বা শূন্যে বিচরণ করলো, যাকে বস্তুর মোট উড্ডয়ন কাল বলে, সেটা হলো উঠতে সময় এবং নামতে সময়। সেই সময়টা লাগলো মোট 2.04 সেকেন্ড প্লাস 2.04 সেকেন্ড তথা তোমার 4.08 সেকেন্ড।
এখন এই মানগুলোকে আমরা একটা ছকে নিলে এখানে আমাদের সময়টিকে আমরা সেকেন্ডে এবং বেগ বিকে মিটার পার সেকেন্ডে নিলে আমরা যেটা দেখলাম, সময় যখন 0 সেকেন্ড তখন তার বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। সময় যখন সর্বোচ্চ উচ্চতায় 2.04 সেকেন্ড তখন তার বেগ হলো 0 মিটার পার সেকেন্ড। এবং আবার ভূমিতে ফিরে আসতে মোট সময় যখন অতিবাহিত হলো 4.08 সেকেন্ড তখন আবার তার বেগ হলো 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমরা বস্তুর গতিপথের বেগ বনাম সরণের লেখচিত্র অঙ্কন করার জন্য এই মানগুলোকে আমরা একটা গ্রাফ পেপারে স্থাপন করব। আমরা সময়কে এক্স অক্ষে এবং বেগ ভিকে আমরা ওয়াই অক্ষে স্থাপন করলে আমরা যে একটা লেখ পাবো সেটাই হবে আমাদের আলোচ্য বলটির গতিপথের জন্য বেগ বনাম সময়ের লেখ বা সময়ের গ্রাফ, এবং সেই গ্রাফটা হবে এই ধরনের। এটি হলো বেগ বনাম সময়ের লেখচিত্র। আমাদের প্রথম প্রশ্নের উত্তর। আমাদের দ্বিতীয় প্রশ্ন, গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ কত? আমরা ধরি গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ ভি। আমরা নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ থেকে আমরা পাই ভি ইকুয়াল টু বি0 মাইনাস জিটি। এটা আমাদের 2 নম্বর সমীকরণ ধরলাম। এখানে মাইনাস হলো যেহেতু বলটা অভিকর্ষ বলের বিপক্ষে উপরে উঠে। এখানে আমাদের যা দেওয়া আছে সেটা হলো নিক্ষেপণ বেগ বি0 ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড, অভিকর্ষীয় ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা আমাদের ক অংশে পেয়েছি গতিপথের সর্বোচ্চ বিন্দুতে উঠতে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু 2.04 সেকেন্ড। এখন আমরা এই মানগুলো 1 নং সমীকরণে যদি আমরা বসাই, সেখানের মধ্যে আমরা ভি এর মান পাবো, ভি ইকুয়াল টু আমরা পাবো প্রায় 0 সেকেন্ড, অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ 0 হয়ে যেতেছে। তাহলে আমরা এই সমীকরণের মান বসানোর পরে দেখলাম কি গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ 0। এটা হলো আমাদের খ অংশের উত্তর। এরপরে আমাদের ঘ অংশে ছিল যে ওই বিন্দুতে মানে সর্বোচ্চ বিন্দুতে বস্তুর ত্বরণ কত। আমরা ধরে নিই গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বস্তুর ত্বরণ এ। আবারও আমরা সেই নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ অনুসারে ভি ইকুয়াল টু বি0 মাইনাস এটি। এখানে আমরা একটু আগে পেলাম সর্বোচ্চ বিন্দুতে বেগ ভি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণ দাঁড়ায় এ ইকুয়াল টু বি0 বাই টি, 3 নম্বর সমীকরণ। এইখানে আমাদের নিক্ষেপণ বেগ ভি0 হলো 20 মিটার পার সেকেন্ড এবং সর্বোচ্চ বিন্দুতে উঠতে আমরা সময় বের করলাম টি ইকুয়াল টু 2.04 সেকেন্ড। এই মানগুলো যদি আমরা 3 নম্বর সমীকরণে বসাই তাহলে তার থেকে আমরা ত্বরণ এর মান পাবো, এবং সেটা হলো যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল যে ওই বিন্দু তথা সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ কত, সেটা আমরা পেলাম। সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ পেলাম আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানের মধ্যে আমরা লক্ষ্য করতেছি যে সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড, যেটা হলো অভিকর্ষ ত্বরণ জি এর মানের সমান। এবং এর মানটা আমরা যেহেতু আমরা এর মান ধনাত্মক পেয়েছি,
ধনাত্মক পাওয়ার অর্থ হলো, আমরা যখন ঋণাত্মক ছিল তখন আমরা বলছি যে অভিকর্ষ বলের বিরুদ্ধে অর্থাৎ উপরের দিকে উঠে এর মান ধনাত্মক হলে অভিকর্ষ বলের দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে ত্বরণটার দিক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কি ওই বিন্দু তথা সর্বোচ্চ বিন্দুতে বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ জি কার্যকর হবে এবং যার মান হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর ঘ বিন্দুতে আমাদেরকে বের করতে বলছে ওইখানে ক্রিকেট বলটির উপর ক্রিয়ারত মোট বল কত। ওইখানে বলতে এখানে সর্বোচ্চ বিন্দুতে আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর উপর বাহ্যিক ত্বরণের মান 0। বস্তুকে যখন নিক্ষেপ করা হয় তখন তার উপরে কেবলমাত্র অভিকর্ষ ত্বরণ কাজ করে। কাজেই ওইখানে অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে ক্রিকেট বলটির উপর ক্রিয়ারত মোট বল হবে অভিকর্ষ বলের সমান। তাহলে আমরা ধরে নিই যে সর্বোচ্চ বিন্দুতে ক্রিকেট বলের উপর মোট কার্যকর বল এফ। আমরা জানি এফ ইকুয়াল টু mg। এখানে এম হলো বস্তুটার ভর 400 গ্রাম। এটাকে আমরা যখন কেজিতে নিব সেটা হবে 0.04 কেজি। আবারও অভিকর্ষীয় ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মানগুলো আমরা 5 নম্বর সমীকরণে বসালে আমরা এখান থেকে ক্রিকেট বলের উপর ওই বিন্দুতে ক্রিয়ারত মোট বলের মান পাবো। আমরা হিসাব করে সেটা পেলাম ওই সর্বোচ্চ বিন্দুতে ক্রিকেট বলের উপর ক্রিয়ারত বলের মান এফ ইকুয়াল টু 3.94 নিউটন। তাহলে আমরা বলতে পারি কি অতএব ওইখানে অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে ক্রিকেট বলের উপর ক্রিয়ারত মোট বল 3.92 নিউটন। শিক্ষার্থীবৃন্দ, আমাদের উদ্দীপকের দ্বিতীয় অংশে ছিল 1.5 কেজি ভরের একটি বস্তু একটি টেবিলের উপর স্থির আছে। একে টেবিলের অপর প্রান্তে 2 কেজি ভরের একটি বস্তুর সাথে সুতা দিয়ে ঝুলিয়ে দেওয়া হলো। আমাদেরকে এখান থেকে বের করতে বলেছে বস্তুদ্বয়ের ত্বরণ কত। তারপর আমাদেরকে বের করতে বলছে যদি সুতা অসম্প্রসারণশীল হয় তাহলে কি হতে পারে। তারপর আমাদেরকে বের করতে বলছে সুতার টান কত এবং সবশেষে আমাদেরকে এখান থেকে বের করতে বলছে দ্বিতীয় বস্তুর সরণের সাথে সময়ের লেখচিত্র আঁকা। আমরা মূল উত্তরে যাওয়ার আগে আমরা দৃশ্যকল্পটি একটু অ্যানিমেশনের মধ্যে দেখে আসি। আমাদের যা বললাম যে 1.5 কেজি বরের একটা বস্তুকে এটা টেবিলের উপর দিয়ে সুতার সাহায্যে 2 কেজি বরের একটা বস্তুর সাথে ঝুলিয়ে দেওয়া হলো। তাহলে এক্ষেত্রে কি ঘটে? এখানের মধ্যে আমাদের প্রথম বস্তুটা 1.5 কেজি ভর, তার ওজন W1 = m1g যেটা টেবিলের উপর ক্রিয়া করে, এর প্রতিক্রিয়া বল আর যেটা ঠিক টেবিলের উপরের দিকে ক্রিয়া করে। এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান অর্থাৎ W1 = R। আর আমাদের দ্বিতীয় বস্তু যেটা ঝুলানো আছে তার ভর W2 = m2g সেটা খাড়া নিচের দিকে ক্রিয়া করে। এটা স্বাভাবিক অবস্থায়। যদি দুটো বস্তুই স্থির থাকতো তাহলে এই অবস্থা থাকতো। এখন যেহেতু সুতা দিয়ে দ্বিতীয় বস্তুর সাথে প্রথম বস্তুটাকে ঝুলিয়ে দেওয়া হলো এবং বস্তু দুটার ভরের পার্থক্য হলো, সেহেতু এখানে এদের মধ্যে গতির সৃষ্টি হবে।
আমরা লক্ষ্য করি, আমরা দেখি একটু অ্যানিমেশনে প্রথম বস্তুটার ওজন যেটা টেবিলের উপর খাড়া নিচের দিকে ক্রিয়া করে আমরা দেখতেছি যে W1 = M1G, বস্তুটার ওজন যেটা নিচের দিকে খাড়া ক্রিয়া করে, এর প্রতিক্রিয়া হিসাবে R=W1, সেটা ঠিক উপরের দিকে ক্রিয়া করে, এবং আমরা দ্বিতীয় বস্তুটার ভর W2 = M2G, সেটা নিচের দিকে ক্রিয়া করে। এই হলো বলগুলোর ক্রিয়া। এখন একসাথে যখন বলগুলো ক্রিয়া করবে তখন কি হয় আমরা দেখি একটু। আমরা দেখতেছি কি, আমরা যেহেতু দ্বিতীয় বস্তুটার ভর M2 প্রথম বস্তুর ভর M1 অপেক্ষা বেশি, সেহেতু এদের মধ্যে গতির সৃষ্টি হবে। আমরা সেটা দেখলাম। আমরা আবার দেখি, এভাবে সুতা আর উপর একটা টানের সৃষ্টি হবে এবং প্রথম বস্তুটা টেবিলের উপর দিয়ে সামনের দিকে এগিয়ে আসবে এবং দ্বিতীয় বস্তুটা নিচে নামবে। আমরা দেখলাম। এই হলো আমাদের দৃশ্যকল্প। এবার এর থেকে একে একে আমাদের সমাধানে প্রশ্ন করা হয়েছে 1 নম্বরে যে ভরদ্বয়ের ত্বরণ কত। তারপর বলছে যে সুতাটি অসম্প্রসারণশীল না হলে তোমার উত্তরের কি পরিবর্তন হতো। আমরা উত্তর শুরু করি। আমাদের এখানে দেওয়া আছে ঘর্ষণ গুণাঙ্ক, প্রথম বস্তুর সাথে টেবিলের ঘর্ষণ গুণাঙ্ক μk = 0.2, প্রথম বস্তুর ভর দেওয়া আছে 1.5 কেজি, দ্বিতীয় বস্তুর ভর M2 = 2 কেজি এবং অভিকর্ষীয় ত্বরণ G = 9.8 m/s²। আমরা ধরে নিই টেবিল এবং প্রথম বস্তুর মধ্যে ঘর্ষণ বল Fk। তাহলে ঘর্ষণ বলের সূত্র অনুসারে Fk = μkr। এখানের মধ্যে আর হলো প্রথম বস্তুর অবিলম্ব প্রতিক্রিয়া, সেটা হলো যে M1G। তাহলে আমাদের Fk হলো μk/M1G। আমরা এই মানগুলো এখানে বসালে আমরা ঘর্ষণ বলের মান পাবো 2.94 কেজি। এবার আমরা ধরি সুতার টান T এবং ভরদ্বয়ের ত্বরণ ধরি A। তাইলে এই প্রথম বস্তুর ক্ষেত্রে সুতার টানটা বেশি হবে, তাকে বাধা দিবে ঘর্ষণ বল। ঘর্ষণ বল অলওয়েজ গতির বিরুদ্ধে কাজ করে। তাহলে সেটা হলো T - Fk = কার্যকর বল প্রথম বস্তুর M1A। এখান থেকে আমরা ঘর্ষণ বলের মান 2.94 বসিয়ে দিলে আমরা যেটা পাই T - 2.94 = 1.5 A। এটা আমাদের প্রথম সমীকরণ। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বস্তুর ওজন নিচের দিকে কাজ করে এবং সুতার টান উপর দিকে কাজ করে। এখানে সুতার টানের চাইতে বস্তুর ওজন বেশি হওয়ার কারণে বস্তুটা নিচের দিকে নেমে যায়। সেই ক্ষেত্রে এখানের মধ্যে হলো কি M2G - T = কার্যকর বল M2A। এখানে আমরা M2 এর মান যেটা দেওয়া আছে 2 কেজি আর G 9.8, সেটা বসানোর পরে আমাদের একটা সমীকরণ দাঁড়ালো 19.6 - T = 2A। তাহলে আমরা 1 নম্বর এবং 2 নম্বর দুইটা সমীকরণ পেলাম। এখানে আমাদের T এবং A অজানা দুটো রাশি। আমরা এবারে 1 নম্বর এবং 2 নং সমীকরণকে যদি আমরা যোগ করি, তাহলে সেখান থেকে আমরা দুই দিক থেকে T বাদ হয়ে যাবে। সেখান থেকে আমরা বস্তু দ্বয় তথা ভরদ্বয়ের উপর কার্যকর ত্বরণ এর মান পাবো। হিসাব করে আমাদের এই মান হলো 4.76 m/s²। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব ভরদ্বয়ের ত্বরণ হলো 4.76 m/s²। এটা আমাদের প্রথম প্রশ্নের প্রথম অংশ। এই প্রশ্নের পরের অংশে বলছে সুতাটি অসম্প্রসারণশীল না হলে তোমার উত্তরের কি পরিবর্তন হতো। সুতাটি অসম্প্রসারণশীল না হলে 2 কেজি বরের ক্রিয়ায় সুতাটা কিছুটা সম্প্রসারিত হতো, বেড়ে যেত।
সুতা সম্প্রসারণের কাজে দ্বিতীয় বস্তু ওজনের কিছু অংশ ব্যয় হতো। সুতাটাকে লম্বা হতে হলে তো কাজ করতে হবে, সে কাজটা আসবে দ্বিতীয় বস্তুর ওজন থেকে, তাহলে দ্বিতীয় বস্তুর ওজন কিছুটা কমে যাবে, যার ফলে কার্যকর বলও কিছুটা কমে যাবে। আবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, অর্থাৎ বল প্রপোর্শনাল টু ভর ইন্টু বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তন হলো আবার ত্বরণ, তাইলে বল সমানুপাতিক বল ইন্টু ত্বরণ। আমরা জানি যে বল একটা ধ্রুব রাশি, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে বল ত্বরণের সমানুপাতিক। তার মানে কার্যকর বল যদি কমে যায় তাহলে ত্বরণও কমে যাবে। আমরা যা বললাম যে বল ত্বরণের সমানুপাতিক, তা কমে যাবে, তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে সুতরাং সুতা সম্প্রসারণের কারণে বল হ্রাস পাবে, ফলে বস্তুর ত্বরণও কিছুটা কমে যাবে। দ্বিতীয় প্রশ্নে আমাদেরকে বলেছে সুতার টান কত। আমরা একের 2 নং সমীকরণ থেকে আমরা পেয়েছি টি ইকুয়াল টু টি মাইনাস 2.94 ইকুয়াল টু 1.5 এ। আবার আমরা এর আগে বস্তুদ্বয়ের বা বর্ধের ত্বরণ নির্ণয় করছি, যার মান ছিল এ ইকুয়াল টু 4.76 মিটার পার সেকেন্ড। এখন এই 2 নম্বর সমীকরণে আমরা ত্বরণের মানটা যদি বসিয়ে দিই, তাহলে তার থেকে আমরা সুতার টান নির্ণয় করতে পারবো। এখানে মান বসানোর পরে পাওয়া গেল যে সুতার টান 10.08 নিউটন। তাহলে আমরা এখান থেকে সমাধানে আসতে পারি, সিদ্ধান্তে আসতে পারি যে সুতার টান 10.08 নিউটন। আমাদের 3 নম্বর প্রশ্নটা ছিল 2 কেজি বরের সরণ বনাম সময়ের গ্রাফ আঁকো। আমরা গতির সমীকরণ অনুসারে আমরা জানি s equal to b0t plus half at স্কয়ার। এখানে b0 হলো বস্তুর তথা দ্বিতীয় বস্তুটার আদিবেগ। প্রথমে সেটা স্থির ছিল, অর্থাৎ b0 মান হলো 0 মিটার পার সেকেন্ড। এ হলো ত্বরণ তাদের, যেটা আমরা নির্ণয় করেছি 4.76 মিটার পার সেকেন্ড স্কয়ার। এস হলো সরণ এবং টি হলো সময়। আমরা এখন টি এর বিভিন্ন মানের জন্য এস এর মানগুলা বের করে আমরা একটা গ্রাফ অঙ্কন করলে সেটাই হবে আমাদের 2 কেজি বরের সরণ বনাম সময়ের গ্রাফ। আমরা প্রথমে টি ইকুয়াল টু 0 সেকেন্ড ধরি, তাহলে আমরা 5 নম্বর সমীকরণ অনুসারে আমরা এই মানগুলা বসালে এস ইকুয়াল টু পাবো আমরা 0 মিটার। ঠিক অনুরূপভাবে আমরা যদি টি এর মান 1 সেকেন্ড ধরি, তাহলে এস এর মান পাবো 2.38 মিটার। একইভাবে আমরা টি এর মান 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড নিয়ে আমরা সংশ্লিষ্ট ক্ষেত্রে এস এর মানগুলা বের করে নেব। এস এর মানগুলা বের করে নেওয়ার পরে আমরা এই মানগুলোকে একটা ছকে যদি বসাই, তাহলে আমরা যেটা হিসাব করে যেটা পেলাম সেটা হলো যে যখন সময় টি ইকুয়াল টু 0 সেকেন্ড তখন সরণ এস ইকুয়াল টু 0 মিটার, যখন টি ইকুয়াল টু 1 সেকেন্ড তখন এস ইকুয়াল টু 2.38 মিটার, যখন টি ইকুয়াল টু 2 সেকেন্ড তখন এস ইকুয়াল টু 9.52 মিটার, যখন টি ইকুয়াল টু 3 সেকেন্ড তখন এস ইকুয়াল টু 21.42 মিটার, যখন টি ইকুয়াল টু 4 সেকেন্ড তখন এস ইকুয়াল টু 38.08 মিটার,
এবং যখন সময় t ইকুয়াল টু 5 সেকেন্ড তখন সরণ s ইকুয়াল টু 59.5 মিটার। এই যে মানগুলো সেগুলোকে আমরা একটা গ্রাফ পেপারে টিকে আমরা এক্স অক্ষে এবং সরণকে ওয়াই অক্ষে স্থাপন করে আমরা ওই মানগুলো দিয়ে একটা গ্রাফ অঙ্কন করলে সেটা হবে আমাদের নির্ণয় গ্রাফ। এবং সেই গ্রাফটা যদি আমরা মানগুলো স্থাপন করে আঁকি তাহলে গ্রাফটা হবে ঠিক এইরকম একটা গ্রাফ হবে। এখানের মধ্যে আমরা টি এর বিভিন্ন মানকে এক্স অক্ষে স্থাপন করছি এবং এস এর মানকে ওয়াই অক্ষে স্থাপন করছি। এই মানগুলো স্থাপন করে বিন্দুগুলো যোগ করলে পরে সেটা এই ধরনের একটা ওবি একটা রেখা পাওয়া যাবে। তাহলে আমরা এর থেকে বলতে পারি যে আমাদের ওবি রেখাটাই হবে 2 কেজি বরের জন্য সরণ বনাম সময়ের গ্রাফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা প্রথম অ্যাসাইনমেন্টের সমাধান করতে গিয়ে আমরা সরণ সাথে সময়ের বেগের সাথে সময়ের সম্পর্ক স্থাপন করে গ্রাফ কিভাবে আঁকা যায় দেখলাম। আমরা পড়ন্ত বস্তুর সূত্র ব্যবহার করে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় এবং সর্বোচ্চ উচ্চতায় বেগ আমরা এগুলো নির্ণয় করলাম। সেই সাথে আমরা ঘর্ষণ গুণককে কাজে লাগিয়ে আমরা বস্তুর ত্বরণ নির্ণয় করলাম এবং আমরা একটা গতিশীল বস্তুর সময়ের সাথে সরণের আরেকটি গ্রাফ কিভাবে আঁকতে হয় সেটা শিখলাম। আশা করি তোমরা আজকের এই আলোচনায় কিভাবে গতিসূত্রকে কাজে লাগানো যায়, কিভাবে পড়ন্ত বস্তুর সূত্রগুলো প্রয়োগ করা যায় সেটা শিখেছ। আগামী দিন আমরা নতুন আরো বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।